পৃথিবীর সব মহান বিপ্লব সংঘটিত হয়েছে রুটি আর ভাতের জন্য। অপার প্রাকৃতিক সম্পদের অধিকারী হয়েও পার্সিয়ানদের এখন রুটি ও ভাতের অভাব হচ্ছে। তাদের পেটে টান পড়েছে, আর সেই টানেই হেলে পড়েছে আলী খামেনির মাসনাদ। কারণটা অর্থনৈতিক, কারণটা 40 থেকে 70% মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়া এবং ইরানি রিয়ালের ক্রমশ দরপতন। $1 সমান 1 মিলিয়ন ইরানি রিয়াল, যা কিনা ইতিহাসের সর্বনিম্ন। 2025 সালে ইসরায়েলের সাথে হওয়া 12 দিনের যুদ্ধই মূলত ইরানকে এই বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। সেই যুদ্ধে ইরানের আনুমানিক $35 বিলিয়ন ক্ষতি হয়েছে, যা কিনা জিডিপির 6 থেকে 9%। অর্থনৈতিক সংকট থেকে জন্ম নেওয়া গণ আন্দোলনে সরকার পতন হওয়া খুবই স্বাভাবিক বিষয়, কিন্তু এর সাথে যদি প্রতিশোধ আর মুক্তির চেতনা যোগ হয়, তখন পতন যেন অবশ্যম্ভাবী হয়ে ওঠে। 13 সেপ্টেম্বর 2022 ইরানের মোরাল পুলিশের হাতে আটক হন সাকেত শহর থেকে তেহরানে বেড়াতে আসা পার্সিয়ান তরুণী মাশা আমিনি। তার অপরাধ, মাথায় হিজাব ছিল না। আটক অবস্থায় পুলিশ মাশার মাথায় আঘাত করে এবং আটকের 3 দিন পর 16 সেপ্টেম্বর তিনি পুলিশ হেফাজতেই মারা যান। কিন্তু ইরানের সরকার মাথায় আঘাতের বিষয়টি অস্বীকার করে এবং তার মৃত্যুর কারণ হিসেবে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে। বিষয়টি ভালোভাবে নেয়নি ইরানের জনগণ। বিক্ষুব্ধ জনতা নেমে আসে রাস্তায়। মাশার নিজ শহর সাকেজে তার জানাজায় মানুষের ঢল নামে। সেখানে স্লোগান ওঠে, নারী জীবন স্বাধীনতা। তারপর এই স্লোগানকে সামনে রেখে দানা বাঁধে দুর্বার আন্দোলন। দেশব্যাপী ছড়িয়ে পড়া সেই আন্দোলনে খামেনির পতন হয় অবস্থা। কিন্তু নজিরবিহীন নিষ্ঠুরতা চালিয়ে সেই আন্দোলন দমন করে ইরানের নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনীর হাতে সারা দেশে 500-র বেশি মানুষ নিহত হন, যার মধ্যে 80 জন শিশু এবং কয়েক ডজন নারী ছিলেন। এক পর্যায়ে আন্দোলনের গতি কমে আসে, কিন্তু থেমে যায় না। নারী জীবনের স্বাধীনতার দাবিতে সেই আন্দোলন সম্প্রতি আবারও জেগে উঠেছে। 2025 সালের 28 ডিসেম্বর শুরু হওয়া আন্দোলনে যুক্ত হয় নতুন জনরোষ। জনরোষের কারণ অর্থনৈতিক সংকট, ফলে এটি দ্রুত সরকার পতনের আন্দোলনে পরিণত হয়। ইরানের মোট 31টি প্রদেশের 180টি শহরের রাজপথ এখন আন্দোলনকারীদের দখলে। ডজনখানেক শহর প্রায় অচল করে দিয়েছে তারা। আন্দোলনকারীদের বড় একটা অংশ আবার নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলেভির অনুসারী। বিক্ষোভকারীরা খামেনির ছবিতে আগুন দিচ্ছে, খামেনির তৈরি পতাকা নামিয়ে সিংহখচিত ঐতিহাসিক পার্সিয়ান পতাকা ওড়াচ্ছে, ভেঙে ফেলছে এই জামানার জাতীয় বীর সোলেমানির ভাস্কর্য। এমনকি মসজিদেও আগুন দিচ্ছে তারা। বলছে, আমরা মুসলিম নই, আমরা পার্সিয়ান। সরকার হতাহতের হিসাব দিচ্ছে না। বিক্ষোভকারীদেরও কোনো কেন্দ্রীয় মিডিয়া সেল নেই, এমনকি ইন্টারনেটও বন্ধ। ফলে এই রক্তক্ষয়ী বিক্ষোভে এখন পর্যন্ত কতজন মারা গেছে বলা মুশকিল। জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনের মতে 60 কি 65, আর বিক্ষোভকারীদের মতে নিহতের সংখ্যা 2000-এরও বেশি। টাইম ম্যাগাজিনের একটি রিপোর্ট অনুযায়ী এক চিকিৎসক দাবি করেছেন যে শুধু তেহরানেই একদিনে 217 জন বিক্ষোভকারীর মরদেহ রেকর্ড করা হয়েছে। আর সরকারের দাবি অনুযায়ী বিক্ষোভকারীর সাথে সংঘর্ষে 10 জানুয়ারি পর্যন্ত 16 জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। এই সংঘর্ষ আরও প্রাণঘাতী হতে যাচ্ছে। সরকার বিক্ষোভকারীদের মোহারেব বা আল্লাহর শত্রু হিসেবে ঘোষণা করেছে, ইরানের আইনে যা সর্বোচ্চ অপরাধ। আর এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। মেহেরুন্নেসা, ইশতেহার। দেখো, এইগুলা সব ইহুদি নাসারাদের ষড়যন্ত্র। তারা চাইতেছে না যে একটা মুসলিম কান্ট্রি একটু শান্তিতে থাকুক, তাই না? আচ্ছা, ইরানের কি তেল আছে? প্রথমে যে ভুলটা করলে, ইরান কিন্তু মুসলিম কান্ট্রি নয়। বলছি কেন? ইরানের প্রাচীন ধর্ম হলো জরথুস্ত্রিয়ান। ইসলাম তো সেদিনকার ঘটনা। তাও আবার সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মধ্যে 90% শিয়া, যাদেরকে সুন্নিরা মানে তোমরা মুসলমান বলে স্বীকারই করো না। আর প্রাচীন ধর্মের অনুসারী জরথুস্ত্রিয়ানরা সংখ্যায় কত জানো? মাত্র 0.1%। বুঝছো তো বিষয়টা? মুসলমানরা যেখানে সংখ্যাগরিষ্ঠ, সেখানে সংখ্যালঘুরা থাকতেই পারে না, তাদেরকে থাকতে দেয়া হয় না। বুঝলাম, কিন্তু আন্দোলনকারীরা সবাই ডিপ স্টেটের দালাল, ওদেরকে ক্যাশ টাকা দিয়ে রাস্তায় নামানো হয়েছে। তাছাড়া ওদের তো তেল আছে।
তুমি রেজিম চেঞ্জের কথা বলছো তো? রেজিম চেঞ্জ এক এক দেশে এক এক কারণে হয়। যেমন 24-এ আমাদের দেশে যে কারণে অভ্যুত্থান হয়েছে, মিশরে সে কারণে হয়নি। ঠিক একইভাবে তিউনিসিয়া, ইউক্রেন কিংবা শ্রীলঙ্কায় অভ্যুত্থানের ভিন্ন ভিন্ন কারণ আছে। ইরানে একটা কট্টর ইসলামিক সরকারের বিরুদ্ধে সেকুলাররা আন্দোলন করছে। আর বাংলাদেশে একটা সেকুলার সরকারকে হটিয়ে ইসলামিস্টরা ক্ষমতায় এসেছে। কোনো দেশে আন্দোলন সৃষ্টি করার জন্য ডিপ স্টেট সে দেশের সংকট ও জন আকাঙ্ক্ষার সদ্ব্যবহার করে। যেসব সংকট ও আকাঙ্ক্ষা ধীরে ধীরে তৈরি করা হয়। কিন্তু ইরানে একটা বিপ্লবের জন্য হাজারটা কারণ আগেই তৈরি হয়ে আছে। ডিপ স্টেটকে সেটার জন্য খুব বেশি এফোর্ট দিতে হয়নি, বুঝলে? সবই বুঝলাম, কিন্তু ইরান সরকারের পতন হবে না। ইরান অনেক শক্তিশালী দেশ, আর ওদের কাছে মিসাইল আছে, পারমাণবিক বোমাও আছে। দেখো নাই, গত বছর ইসরায়েলকে তো প্রায় ধ্বংস করে দিছিল। তার উপর ইরানের তো তেল আছে। শোনো, কোনো কিছু জানার সময় সেটার পুরোটা জানবে, অর্ধেকটা নয়। অর্ধেক ধারণা হচ্ছে অর্ধেক মিথ্যার মতো। ইরান আপ্রাণ চেষ্টা করেছে বটে, কিন্তু তাদের হাতে কোনো পারমাণবিক অস্ত্র নেই। তাদের হাতে পারমাণবিক অস্ত্র যেন না থাকে, সেজন্যই তো এত অর্থনৈতিক নিষেধাজ্ঞা, এত যুদ্ধ। আর সমরাষ্ট্রের দিক থেকে ইরান কিন্তু অত শক্তিশালীও নয়। 2025 সালে ঘটে যাওয়া 12 দিনের যুদ্ধের কথা তো বলছো তুমি। সেই যুদ্ধে ইরানের প্রায় 2000 মানুষ মারা গেছে, যার মধ্যে 30 জনের বেশি ছিলেন পরমাণু বিজ্ঞানী এবং সামরিক কমান্ডার। আর ইসরায়েলের কতজন মারা গেছে জানো? মাত্র 28 জন বেসামরিক নাগরিক। ইরান মোট 1000 খানেক ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ছুড়েছিল, যেগুলোর 90% আকাশেই ধ্বংস করে দিয়েছিল ইসরায়েল। ইরানের আক্রমণ ছিল অন্ধকারে ঢিল ছোড়ার মতো। অপরদিকে ইসরায়েলের ছিল একেবারে সুনির্দিষ্ট টার্গেট। সেই যুদ্ধে ইসরায়েলের হামলায় ইরানের 2/3 মিসাইল লঞ্চার ধ্বংস হয়ে যায়। 3টি পরমাণু কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যে ক্ষতি পরবর্তী 10 বছরেও পূরণ করা যাবে না। আমার কি মনে হয় জানো, ইরানের প্রতি তোমার ভালোবাসা যতটা শক্তিশালী, দেশ হিসেবে ইরান ততটা শক্তিশালী নয়। আচ্ছা, এটা বাদ দাও। এটা দেখো না, ইরানের মেয়েগুলা না কেমন যেন, মানে হিজাব নিয়ে তো রাগ খুবই কি আছে, একটা কাপড়ই তো, এটা বলে কি এমন ক্ষতি হয়? তাছাড়া ইরানের তো অনেক তেল আছে। কিন্তু আপু, তোমার হিজাবটা কোথায়? দেখো, পার্সোনালটা করবা না, বুঝছো? আমি হিজাব পরি না, সেটা আবার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে এরকম প্রশ্ন করা তোমার একদম ঠিক হয়নি। ইরানের মেয়েরাও ঠিক এই কথাই বলছে। তারা হিজাব পরবে না, এটা তাদের ব্যক্তিগত বিষয়। এটা নিয়ে সরকার কেন জোর করবে? একসময় ইরান যখন সেকুলার কান্ট্রি ছিল, তখন তো জোর করে কাউকে আধুনিক পোশাক পরানো হতো না। হয়েছে, আর জ্ঞান দিতে হবে না। কিন্তু মনে করো শেষ পর্যন্ত খামেনির পতন হইল, এরপর কি হবে? ইরানের কি ভালো হবে? আরেকটা কথা, ইরানের কি তেল আছে? খামেনির পতনে ইরানের লাভ হবে কি লস হবে, সেটা নির্ভর করবে আন্দোলনকারীদের ওপর। তারা যদি বিপ্লব নিজের হাতে রাখতে পারে, তাহলে লাভ হবে। আর যদি ইউনুসের মতো কারো হাতে চলে যায়, তাহলে সম্ভবত পুরোটাই লস হবে। আর হ্যাঁ, ওই যে তেলের বিষয়টা, গ্যাসের রিজার্ভে ইরানের অবস্থান দ্বিতীয়, আর তেলের দিক থেকে তৃতীয় বা চতুর্থ। কিন্তু ওই যে বললাম, কয়েক হাজার নিষেধাজ্ঞার কারণে এই তেলকে তারা ডলারে কনভার্ট করতে পারছে না। এখন ক্ষমতা পরিবর্তনের পর ইরানের জনগণকে সতর্ক থাকতে হবে, খেয়াল রাখতে হবে এই তেল যেন ভুল মাথায় না পড়ে।